একটা ইমেইল। যেভাবে লিখছেন আমি সেভাবেই পড়ার চেষ্টা করছি। নমস্কার রাসেল ভাই, ভালো আছেন নিশ্চয়ই? আমি শোভন, কলকাতায় ভবানীপুরে থাকি। ঘটনাটি একটি বাড়িকে নিয়ে। ঘটনাটি আপনাদের ভয়ের লাগবে কিনা জানি না, তবে এই বাড়িটি প্রত্যক্ষ করা কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করছি। আমি এই বাড়ির নাম উল্লেখ করছি আপনার জানার উদ্দেশ্যে, কিন্তু আপনি নামটি শ্রোতাদের না জানালে কৃতজ্ঞতা বোধ করব। এইবার ঘটনায় আসা যাক। আমি আর আমার এক বন্ধু এই বছরের ফেব্রুয়ারি মাসে কালিম্পং বেড়াতে গিয়েছিলাম। চারিদিকে ঠান্ডা বাতাস, গাছপালায় পাহাড়ে ঘেরা খুবই সুন্দর পরিবেশ সেখানে, ঠিক যেন একটা ছোটখাটো স্বর্গরাজ্য। আমরা কালিম্পংয়ে পৌঁছে একটা গাড়ি হায়ার করে সেই বাড়িটির উদ্দেশ্যে রওনা হলাম। প্রথমে ড্রাইভার ওখানে যেতে রাজি হচ্ছিল না, একটু বেশি ভাড়ার লোভ দেখিয়ে জোরাজুরি করতে সে রাজি হলো। ইন্টারনেটে সার্চ দিলে এই বাড়িটি সম্পর্কে সবিস্তারে জানতে পারবেন। প্রথমে ড্রাইভার দুপুর 2:17 নাগাদ আমরা ওখানে পৌঁছালাম। বাড়িটি অনেক বড় আর পুরনো। বাড়িটার দেয়ালে বেশ কিছু জায়গা বটগাছায় ঢেকে গেছে। মেইন গেট থেকে বাড়ির ভেতরে যাওয়ার জন্য ছোট একটা রাস্তা, রাস্তার দুপাশে ছোট ছোট গাছ লাগানো, আর তার পাশে ফাঁকা জায়গায় ছোট গার্ডেনের মতো। বাড়ির দুপাশে একটু পেছনের দিকে লম্বা কিছু গাছ রয়েছে, আর বাদিকে ঘন জঙ্গল, তারপর পাহাড়। আমরা বাড়িতে প্রবেশ করলাম। ভেতরটা কাঠের, সব আশপাশ আসবাবপত্র কিছু ছবি দিয়ে খুবই সুন্দরভাবে সাজানো। রুমের মেঝেটা মাদুর দিয়ে বানানো। তবে হোটেল হলেও সেখানে তেমন মানুষজন চোখে পড়ছিল না। বাড়িতে ঢুকে রিসেপশনে কিছু সময় ম্যানেজারের সাথে কথা বলে রুমের দিকে চলে গেলাম। আমাদের থাকার জন্য দোতলায় ডান দিকে প্রথম ঘরটি খুলে দেওয়া হলো। ঘরটি বেশ বড় ও সুন্দর। আসলে ইংরেজিদের তৈরি বাড়ি সুন্দরই হয়ে থাকে। এই জায়গাটি খুব নির্জন এবং একটু অন্ধকারাচ্ছন্ন। এখান থেকে বাজার বা জনবসতি বেশ কিছুটা দূরেই। আমরা ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে 7টা নাগাদ একটু জায়গাটা ঘুরে দেখবো ভেবে নিচে নামলাম। আমাদের বাইরে যেতে দেখে ম্যানেজার আমাদের ডাক দিল এবং তার কাছে বসতে বলল। বছর 55 কি 56 এই ভদ্রলোকের আচরণ খুবই বন্ধুসুলভ, আতিথেয়তা একেবারে পারদর্শী। আমরা অনেক সময় তার সাথে বসে আড্ডা দিলাম। তারপর তিনি আমাদের রাতে খাওয়া দাওয়া করে রুমেই থাকতে বললেন। ঘর থেকে অযথা এদিক ওদিক ঘোরাঘুরি করতে নিষেধ করলেন। আবারও বলেন যে দরজার বাইরে যদি কোনো ধরনের শব্দ হয় তাহলে সেটা অ্যাভয়েড করতে, যদি কোনো প্রবলেম হয় তাহলে তাকে কল করতে, উনি না আসা পর্যন্ত যেন দরজা না খোলা হয়। আমরা ম্যানেজারের কথা মতোই চলতে শুরু করলাম। মাঝে 2 দিন খুব স্বাভাবিকভাবেই কাটলো। তৃতীয় দিন থেকে ঝামেলা শুরু হলো। রাত 11:43 হবে। খাওয়া দাওয়া করে আমি বিছানায় বসে বই পড়ছিলাম। আমার বন্ধুটি ফোন ঘাঁটছিল, দুজনেই জেগে। হঠাৎ করিডোরের ডান দিক থেকে কেউ মেঝের ওপর পা ঘষে ঘষে আমাদের রুমের বাইরে এসে দাঁড়ালো। তারপর দরজায় 3 বার ঠক 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 করে শব্দ করে আবার পা ঘষে ঘষে বাঁ দিকে চলে গেল। আমরা দুজনেই শব্দটা শুনতে পেলাম। আমার বন্ধুটি বলে উঠল, কে কে ওখানে? কোনো উত্তর না পাওয়ায় সে বাইরে বেরোনোর জন্য দরজার কাছে এগিয়ে গেল। আমি বললাম, দাঁড়া, একা যাস না। দরজা খুলে দুজনে একসাথে বেরিয়ে কিছুই দেখতে পেলাম না। সবকিছুই স্বাভাবিক। দুজনেরই মনে হতে লাগলো অনেক প্রশ্ন জাগছিল মনের ভেতর। মনের ভুল ভেবে দুজনেই শুয়ে পড়লাম। নেক্সট দিন সকালে আমি ম্যানেজারের কাছে ঘটনাটি শেয়ার করি। আমার কথা শুনে উনি বললেন, এইসব ছোটখাটো শব্দে কান দেবেন না, মাঝে মাঝে এরকম হয়, তবে ভয় পাবেন না, রূপ থেকে বেরোবেন না, আমায় কল করবেন, আমি আসবো।
আবার সেই রাতেরই একটা ঘটনা ঘটল। আমি অনেক রাত পর্যন্ত জেগে বই পড়ছিলাম। আমার বন্ধুটি ঘুমাচ্ছিল। আমি স্মোক করার জন্য জানালার কাছে দাঁড়িয়ে একটা সিগারেট জ্বালিয়ে বাইরের দিকে তাকিয়েছিলাম। চাঁদের আলোয় আর অন্ধকারে বেশ অলৌকিক একটা পরিবেশ তৈরি হয়েছিল তখন। হঠাৎ আমি দেখলাম একটা গাছের মাথা থেকে মাটির দিকে মানুষের মতো আকৃতির কিছু একটা, কিন্তু খুব অস্পষ্ট একটা অবয়ব টিকটিকির মতো নেমে আসছে। মোটামুটি বোঝা যাচ্ছে মাথাটা নিচের দিকে, পাটা উপরের দিকে। ওটি নিচে নেমে হামাগুড়ি দিয়ে জঙ্গলের ভেতর চলে গেল। এই দৃশ্যটি দেখে আমার সমস্ত শরীর বরফের মতো জমে গিয়েছিল। নড়াচড়া করতে পারছিলাম না, মুখ থেকে কোনো সাউন্ড বের করতে পারছিলাম না। আঙুলে সিগারেট ছ্যাঁকায় বডিটা হালকা হয়ে গেল। তখন আমার পুরো শরীরে ঘাম, হাতে থাকা সিগারেটটা কখন শেষ হয়ে গেছে কোন খেয়াল নেই আমার। আমি সেই রাতটা অনেক ভয়ে জেগেই কাটিয়ে দিলাম। বাড়ির কাজের লোকজনদের সাথে এই বিষয়ে কথা বলতে গেলে তারা কিছুই বলতে চায় না। আমার খুব অস্বস্তি লাগা শুরু করলো। আমি ফ্রেন্ডকে সব কথা জানালাম এবং আমরা দুজন ফ্রেন্ড ঠিক করলাম পরের দিন আমরা এই বাড়িটা ত্যাগ করে কলকাতায় চলে যাব। যাই হোক, আমরা রাতে ডিনার করে জামা কাপড় প্যাক করে তাড়াতাড়ি শুয়ে পড়েছিলাম। রাত প্রায় 1:30 কি 2টা নাগাদ আমার ফ্রেন্ডটি তার জল খাবারের প্রয়োজন হয় এবং সে বিছানা থেকে নেমে বাদিকে টেবিলে রাখা গ্লাসে করে জল খেয়ে বিছানার দিকে আসবে। এই সময় সে দেখল তার রুমের দরজাটা আস্তে খুলে গেল। তখন রুমে হালকা একটা নাইট বাল্ব জ্বলছিল আর বাইরে করিডোর থেকে লাইটের আলো ঘরে আসছিল। সে স্পষ্ট দেখছে কালো মানুষের আকৃতির কিছু একটা স্পষ্ট জিনিস, একটা অবয়ব হামাগুড়ি দিয়ে বিছানার কাছে এলো এবং ঠিক আমার পায়ের কাছে বসে ঠিক বৃদ্ধ মানুষের মতো অঝরে গুনগুন করে কান্না শুরু করলো। আমার বন্ধুটি এই দৃশ্য দেখে আর ঠিক থাকতে পারেনি। সে চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে মেঝেতে পড়ে যায়। আমি চিৎকার শুনে লাফ দিয়ে উঠে বিছানা থেকে নেমে লাইট অন করতেই দেখি ও মেঝেতে পড়ে আছে। আমি নানাভাবে চেষ্টা করছিলাম জ্ঞান ফেরানোর। ইতিমধ্যে নিচে থেকে সবাই ছুটে এলো ঘরে। সবাই অনেক চেষ্টা করলাম, কিন্তু ওর জ্ঞান ফিরল না। অনেক টেনশনে বাকি রাতটা জেগেই কাটালাম। আমি খুব ভয় পেয়েছিলাম যদি ওর কিছু হয়ে যায় তাহলে ওর বাবা মাকে কি জবাব দেব। তাই ভেবে পরের দিন সকালে ওর জ্ঞান ফিরল। সুস্থ হবার পর সবকিছু আমাদের জানালো। আমি ম্যানেজারের দিকে রাগের দৃষ্টি নিয়ে তাকাতেই সে সবকিছু বলতে শুরু করলো। বাড়িটা 90 বছর ধরে এরকম ভাবেই দাঁড়িয়ে আছে। বাড়িটা অনেক কিছু দেখেছে, অনেক ইতিহাস জড়িয়ে আছে বাড়িটাকে নিয়ে। জর্জ মর্গান নামে একজন ইংরেজ ভদ্রলোক 1930 সালে এই বাড়িটি নির্মাণ করেন। এখানে তার স্ত্রী ও এক সন্তান নিয়ে তিনি থাকতেন। শোনা যায় কোন এক অজানা কারণে তিনি একদিন তার স্ত্রী ও সন্তানকে হত্যা করেন এবং নিজেও পরে মারা যান। তারপর থেকেই সব অদ্ভুত ধরনের ঘটনা ঘটা শুরু করে এখানে। ওনার মৃত্যুর পর অনেকদিন এই বাড়িটা ফাঁকা পড়েছিল। স্বাধীনতার পরে সরকারের অধীনে এই বাড়িটি চলে যায়। এটিকে নতুন করে টুরিস্ট লজ বানিয়ে ফেলা হয়। এখানে কোনো মানুষ বেশি দিন থাকতে পারে না। মাঝে মাঝে তারা এটা দেখে ভয় পায়, পরের দিন আর কাজেই আসে না। তো ম্যানেজারের মুখ থেকে সব শোনার পর আমরা ওই দিন রাতটা কোন রকমে একটি রুমে কাটিয়ে দিয়ে পরের দিন কলকাতার উদ্দেশ্যে রওনা দিই। বেরোনোর সময় আমরা বাইরে থেকে যখন দরজার দোতলায় জানালাটার দিকে তাকাই, তখনও সেই অবয়বটি আমরা দেখতে পাই এবং স্পষ্ট দেখতে পেলাম দাঁড়িয়ে আছে। আমাদের তেমন কোনো ক্ষতি হয়নি, তবে ভয়ে যে মানুষকে কতটা নিরীহ বানাতে পারে সেটা ভালো করে অনুভব করতে পারছিলাম। আপনি একবার কল্পনা করে দেখুন, রাতে হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, উঠে আমার বন্ধুটির পায়ের কাছে খুব অস্বাভাবিক কিছু আপনি দেখতে পেলেন, কি করবেন? ঘটনাটি ভালো লাগলে পড়ে শোনাবেন, খুশি হব। তো এই ছিল ঘটনা। আশা করছি আপনাদের ভালো লেগেছে। আমরা
আশা করব, এবং আরো আপনাদের ঘটনা শোনাবো, আরো অনেক অনেক ঘটনা আমাদের সাথে আছে, সেগুলো আমরা শোনাবো। তার আগে আমরা চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে, এবং তিনি হচ্ছেন আপনাদের সবার পরিচিত, সবার প্রিয় হাফেজ মাইনুদ্দিন সাহেব। তার একটা চমৎকার ঘটনা আছে, সেটা আমরা শুনবো। চলুন শুনে আসি তার ঘটনা। আমি আজকে যে ঘটনাটা বলবো সেটা আমাদের ঢাকা এবং নারায়ণগঞ্জেরই। ওরা আমাদের ঢাকা লালবাগে থাকতো, নারায়ণগঞ্জ একটি ফ্ল্যাট কিনছে। তো ওদের ফ্ল্যাটের মধ্যে আগস্টের 1 তারিখে ওরা ওইখানে চলে যায়, বৃহস্পতিবার ছিল। তো ওদের ফার্নিচার আসবাবপত্র আগেই সব গোছানো ছিল। তারপর যেদিন এখান থেকে গেল ঢাকা থেকে, সেখানে কিছু কাজ ছিল তারা গোছানোর জন্য, তো গোছাইতেছিল। তো বিশেষভাবে তারা সন্ধ্যার দিকে একটা উপলব্ধি করতে পারে সেই বাড়িতে, তারা যে ফ্ল্যাটটা কিনেছে 7 তলায়, ওইখানে সন্ধ্যার পরে দিয়ে আগরবাতির একটি খুব সুঘ্রাণ চলতেছিল। যখন এই আগরবাতির খুশবুটা তাদের ঘরে আসতেছিল, তখন তাদের ঘরে একটি ছেলে ছিল, একটি সন্তান, ক্লাস 9-এ পড়ে, অন্তু। এবং ওই ঘরের মধ্যে এই অন্তু এবং তার মা এবং তার আরো কিছু যে আত্মীয় স্বজন ছিল, কিছু কিছু মানুষের মাথা ব্যথা ধরে যায়, প্রচন্ড মাথা ব্যথা করতে থাকে। তখন তার মা তার সন্তানকে, ছেলেকে বলতেছে, অন্তু দেখো তো আগরবাতি কে জ্বালাইতেছে, যেটা একটু বলে দাও, যে আমাদের একটু সমস্যা হইতেছে, যেন কাজটা না করে। তো অন্তু বের হয়ে তালাশ করতে লাগলো যে আগরবাতিটা, খুশবুটা বা কোথা থেকে আসতেছে, যাই এই সমস্যাগুলো তাদের জন্য হইতেছে। ও খুঁজতে খুঁজতে যখন 5 তালাতে গেল, তো একটি ফ্ল্যাটের দরজাটা ছিল ফাঁকা, সে ফ্ল্যাটটা পুরোই খালি ছিল, ওই ফ্ল্যাটটা পুরো খালি ছিল। কিন্তু অন্তু যা গিয়ে দেখতে পেল যে ফ্ল্যাটের দরজাটা একটু ফাঁকা ছিল, সেখানে একটি মৃত ব্যক্তির লাশ এইভাবে লম্বা হয়ে শুয়েছিল, এবং সেই লাশের পাশে আগরবাতিটা জ্বলতেছে। তো অন্তু ভাবছে যে বাড়ির ফ্ল্যাটে কোনো মানুষ মারা গেছে। তখন সে দৌড়ে গিয়ে তার মাকে বলল, মা 5 তলা কেউ হয়তো মারা গেছে, সেখান থেকে আগরবাতি জ্বলতেছে। তখন অন্তুর মা বলল, ঠিক আছে, দরজা বন্ধ করে দাও, আর যাওয়া লাগবে না। ঘটনা রীতিছে যখন রাত্রিবেলায় তাদের সমস্ত সব কাজ শেষ করে ওরা খাওয়া দাওয়া করে যখন ঘুমাতে যাবে, সবাই যার যার রুমে, অন্তু উনি রাত্রিবেলায় মোবাইলটা নিয়ে একটু ব্যস্ত ছিল, ফেসবুক বা ইন্টারনেট চালাইতেছিল, ও একাকি ওনার রুমের মধ্যে। ওই সময়তে এই অন্তুর নাম ধরে তাকে ডাকা হয়। অন্তু বলতেছিল যে আমি যখন ঘরে বসে একাকি ছিলাম আমার বেডরুমে, কেউ যেন আমার পিছন থেকে বলতেছে, অন্তু কাছে আসো। তখন অন্তু এই বিষয়টাকে খুব ভয় পায়, এবং যখন পিছনে তাকালো, ও দেখলো যে ওর পেছনে ওর মা সাদা কাপড় পরিত ওকেই ডাকতেছে। তো অন্তু অবাক, জাম্মু সাদা কাপড় পরে আছে, এবং ও দৌড়ে গিয়ে তার মার বেডরুমে গেল। যখন ওর মাকে জিজ্ঞেস করলো, মা তুমি কি আমাকে ডাকছো? বলছেন না তো, আমরা তো ঘুমাইতেছিলাম। বলতেছে আমি সাদা কাপড় পরিত এরকম এরকম আমাকে ডাক শুনতে পেলাম। ও আবার তার বেডরুমে আসলো, সে আবার সে একই ডাক, অন্তু চলে আসলো। তখন ও খুব ভয় পাইলো এবং প্রচন্ড তার জ্বর চলে আসলো। ওর মা বাবা তাকে দেখতে আসলো। ওর বাবা মা যখন এসে দেখো প্রচন্ড জ্বরে কাঁপতেছে ছেলেটায়, তখন তারা রাত অনেক, তো একটা ক্লিনিকে নিয়ে যাবে, যে এখন তো ডেঙ্গু যে প্রভাবটা পড়ছে, কোন একটা জ্বর, কোন সমস্যা নাকি। ওর বাবা এবং মা, তার যে আত্মীয় খালা আছে, সবাই মিলে যখন অন্তুকে নিয়ে একটা ক্লিনিকে নিয়ে যাবে, ওরা 7 তলার থেকে যখন 5 তলার দিকে আসলো, অন্তু যে ঘরটাতে দেখেছিল যে একটা লাশ শুয়েছিল এবং সেখানে আগরবাতি জ্বলতেছিল, ওই জায়গাটার মধ্যে এখন পরিবারের সবাই দেখতে পাইতেছে ওই যে দরজাটা দিয়েই একটি লাশ পুরা শূন্যে ভাসমান, সাদা কাপড় পরিহিত লাশটা পুরা শূন্য ভাসমান হয়েছে। এটা দেখার পরে ওরা সবাই বুঝতে পারলো যে অন্তু তাহলে কোনো জ্বর না। অন্তু খুব ভয় পাইছে, এবং ওনারাও খুব প্রচন্ড ভয় পেয়ে সাথে সাথে নিচে ব্যাক করেনি, উপরে তারা চলে গেল তাদের নিজস্ব রুমে। তারা চলে গিয়ে সেই বাড়ির কেয়ারটেকারকে ডাকা হলো ফোন করে। তারপর কেয়ারটেকার আসলো, এসে বলতেছে, জি আপনারা এটা ভয় পাবেন না, 5 তলার যে ফ্ল্যাটটা এখনো খালি বিক্রি হয়নি, এবং 3 তলার আরেকটা ফ্ল্যাট খালি আছে, এই 2টা ফ্ল্যাটে এই বাড়িতে একটু সমস্যা আছে, আপনারা এগুলো ভয় পাবেন না। কিন্তু যখন এগুলো বলছে, ঠিক আছে, অন্তুর এই সারা জাগ্রত জীবন যে জ্বরের মধ্যে প্রচন্ড,
এবং ওর মা যখন দেখেছে যে এই লাশটা ভাসমান ওই ঘরে, সেই থেকে আজকে যে 9টা দিন ওরা বাড়িতে গেছে, এখনো পর্যন্ত তাদের পেছনে সামনে অহরহ সবকিছু এরকম লাশ দেখতে পারে। যখন বেসিং হাত ধুতে গেছে, হাত ধুতে অন্তুর মা যখন বেসিং হাত ধুতে যায়, দেখা যে এরকম পেছনে লাশ দাঁড়ানো। অর্থাৎ এখন প্রতিটা মুহূর্তের মধ্যে তারা এই লাশটাকে দেখতে পারে ঘরের ভিতরে। তো কেয়ারটেকার বলেছিল যে একটা হুজুর আসবে, হুজুরকে দিয়ে আপনারা এই ঘরটা বন্দি করে দেন এবং ঠিকঠাক করিয়ে দেন। তো শেষ পর্যন্ত অন্তু আমার কাছে আসছিল এই বুধবারে। অন্তু এসে আমাকে এইটুকু প্রথমে আমাকে বলতেছে যে হুজুর ও কি এখানেও আসবে নাকি আমাকে ডাকতে, ওকে আমার কাছে এখানেও আসবে? বললাম না, এখানে আসবে না এবং ওইখানেও আপনাকে আর ডাক দিবে না। তো অন্তু আমাকে বলতেছিল যে আমি এখন সেই লাশ আমার বেডরুমে যখন আমি ঘুমাতে চাই তখনও সেই লাশ আমাকে এক নাম ধরে ডাকতে থাকে, অন্তু আমার কাছে আসো। স্যার এখন ওই লাশটাকে দেখতে পারে। আমি পরে বলছি যে এরকম কিছু সমস্যা হবে না, ঠিক হয়ে যাবে। জি ভাই, এই আমার ছিল ঘটনা। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনার জন্য, আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় লিসেনার, এখন যার ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব তার ঘটনা আমরা আগেও শেয়ার করেছি। ওনার নাম শুভ, ছদ্মনাম। সঙ্গত কারণে উনি ওনার আসল নাম শেয়ার করতে চান। ওনার বাড়ি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার কোন একটি গ্রামে। আজকে উনি যে ঘটনাটি পাঠিয়েছেন, এই ঘটনাটি ওনার নিজেই প্রত্যক্ষ করা একটি ঘটনা। এই ঘটনাটি ঘটে শীতকালে। আমরা সবাই জানি শীতকাল মূলত বাংলাদেশে ডিসেম্বর মাসে শুরু হয়। তো যাই হোক, এমনই এক শীতকালের এক রাতে এই ঘটনাটি ঘটে। এই ঘটনাটি ঘটে মূলত মাছ ধরাকে কেন্দ্র করে। আপনাদেরকে আগেই বলেছি উনি ওনার নানুর বাড়িতে বড় হয়েছিলেন, আর ওনার নানুর বাড়িটি একটি বিলাঞ্চল। ওইদিকে ওনার নানুর বাড়ির আশেপাশে চারদিকে ফসলি মাঠ। এখানে শীতের দিনে আলু লাগানো হয় এবং বাকি বর্ষার মৌসুমে ধান, পাট এবং ধৈর্যা লাগানো হয় ক্ষেতগুলাতে। তো বর্ষার মৌসুম যখন চলে যায় তখন ওই বিলের মাঝে অনেক ছোট বড় পুকুর থাকে। ওই পুকুরগুলাকে ওই অঞ্চলে কুম হিসাবে বলে। যাই হোক, এমনই এক কুমের মধ্যে এক শীতের রাতে ওইদিকে মাছ ধরানো হচ্ছিল। মাছ ধরানো হচ্ছিল মূলত এক ভিন্ন পদ্ধতিতে। এই পদ্ধতিতে মাছ ধরতে হলে একটা পুকুরে কমসে কম 1 সপ্তাহ সময় লাগে। তো এই পদ্ধতিটা হলো পুকুরের এই পার আর ও পার একটা জাল, 2-3 পল্লার একটা জাল বিছানো হয়। তারপরে এই জালগুলো ধীরে ধীরে পুকুরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে নিয়ে যাওয়া হয়। আর মাঝে মাঝে ওই জালগুলো উঠিয়ে মাছ উত্তোলন করে হাটে নিয়ে যাওয়া হয়। দেখা গেছে অনেকে বিক্রি করে দেয় জেলেদের কাছে, আবার অনেকে নিজের বাড়ির জন্যই রেখে দেয়। তো যারা নিজের বাড়ির জন্য রেখে দেয় তাদেরকে রাতে পাহারা দিতে হয়, কারণ রাতে রাতে ওই জেলেরা জাল টান দিয়ে সকালে হাটে গিয়ে মাছ বিক্রি করে ফেলে। আর এই কারণেই রাতে পাহারা দিতে হয়। তো এমনই এক রাতে মাছ ধরা হচ্ছিল। শুভ ভাই আর শুভ ভাইয়ের নানা গিয়েছিলেন ওই জাল পাহারা দিতে। মূলত ওইখানে 2 রাত ধরে ওই জাল টানা হচ্ছে আর কি। প্রথম রাতে কোনো সমস্যা হয়নি। দ্বিতীয় রাতে আনুমানিক রাত 9টার দিকে খাওয়া দাওয়া করে উনি আর ওনার নানা রওনা দিলেন। বিলের কুয়াশাচ্ছন্ন পরিবেশ পাড়ি দিয়ে যাচ্ছিলেন। আরেকটা কথা বলে রাখি, ওইখানে যেখানে মাছ ধরা হচ্ছিল ওইখানে একটা ব্রিজ আছে এবং ওইটা একটা মহাসড়ক বলা যায়। ওই সড়ক দিয়ে বাংলাদেশের যে কোনো প্রান্তিক গাড়ি যাতায়াত করে আর কি। ওই মহাসড়কের নিচেই কিন্তু ওই কুমটা অবস্থিত, একদম ব্রিজের নিচেই ঠিক। তো ওইখানে মাছ ধরা হচ্ছিল। আর এই ব্রিজের একটা পাশেই ছিল জঙ্গল টাইপের ঝোপঝাড়। তো এই ঝোপঝাড়ের এদিক দিয়েই ওনাদের ওই থাকার যে জায়গাটা, ওই জেলেদের একটা ছোট্ট একটা নৌকার মধ্যে যেরকম ছাউনি থাকে না অনেক নৌকার মধ্যে, এরকম ছাউনির মধ্যে একটা ঘর বানানো হয়েছিল থাকার জন্য, টেম্পোরারি আর কি। তো যাই হোক, ওইখানে ওই নানা নাতি থাকবে। তো নানা নাতি বিল পাড়ি দিয়ে যাচ্ছেন। যেতে যেতে একটা পর্যায়ে ওই ব্রিজের কাছাকাছি চলে আসেন। যখনই ব্রিজের নিচে ওনারা যান, ওনারা একটা শব্দ শুনতে পান। শব্দটা হলো পানিতে যদি মানুষ ডুব দেয়, ডুবতে হওয়ার আগে একটা নিঃশ্বাস নেয় জোরে, হোক নিঃশ্বাস নিতে নিতে ডুবটা হয়ে গেলে একটা শব্দ হয়, এরকম জাতীয় শব্দ পাচ্ছিলেন। আর পানির ঝাপটা ঝাপটির শব্দ পাচ্ছিলেন।
ওনারা বুঝতে পারছিলেন না এত রাতে পানিতে এরকম গোসল করতেছে কে হোপ হোপ করে। যাই হোক, ওনারা ওই ব্রিজটা পার হয়ে ওই জেলের ঘরে গেলেন। গিয়ে দেখলেন যে একটা জেলে আছে আর একটা জেলে নেই। মূলত তখন হারিকেনের আলো ওই ঘরটার মধ্যে ছিল, ছোট ঘরটার মধ্যে। ওই হারিকেনের আলোই দেখতে পেলেন। তো সাথে সাথে ওই জেলেটাকে ডাক দিলেন, কিরে তোর উস্তাদ কই? এই কথা শুনে যখন নাকি আবার ওই পানি থেকে ঝাপটা ঝাপটি শব্দ শুনতে পান, তখন ওই নানার হাতে, মানে শুভ ভাইয়ের নানার হাতে একটা লাইট ছিল 3 ব্যাটারিওয়ালা। ওই সময়ে ওই লাইটগুলা বেশ জনপ্রিয় ছিল, আর মোটামুটি অনেকের কাছেই তখন এক রকমের কালা পাথর লাইট বিদেশ থেকে পাঠানো হতো। ওই লাইটগুলো অনেকের কাছে ছিল। যাই হোক, ওই লাইটগুলা ওই নানার কাছে ছিল না। ওই নানার কাছে একটা অন্যরকম লাইট ছিল। এই লাইট এটা খয়েরি রঙের, আর এই লাইটটার ঘাটটা ভেঙে ফেলা যেত, আর ঘাটটা ভেঙে চার্জ দেওয়া হতো। ওই লাইট ছিল, আর ওইটার বাল্বও পরিবর্তন করা যেত। যাই হোক, ওই লাইটের আলো ওই পুকুরের মধ্যে মারেন, আর একটা দৃশ্য দেখতে পান যে ওই যে ওইখানে থাকা জেলেদের মধ্যে একটা জেলে পুকুরের পানিতে অনবরত ডুব দিচ্ছে আর হুপ হুপ শব্দ হচ্ছে। আর ও কিন্তু নিজেকে ছাড়ানোর মানে চেষ্টা করছে না। একদম একটা মনে হচ্ছে একটা ঘুমন্ত মানুষ যদি হাঁটাচলা করে, ওই মানুষটার একটা শারীরিক ভাবভঙ্গি কিরকম দেখা যাবে, ওই মানুষটার ভাবভঙ্গি এরকম দেখা গেছে। ওর শুধু মুখ দিয়ে আওয়াজ হচ্ছে, কিন্তু হাত দিয়ে ঝাপটি করছে না। আর ওনাকে ডুব দেওয়া হচ্ছে, মনে হচ্ছে কিছু একটা জিনিস জোর করে ওনাকে ডুব দেওয়া হচ্ছে। এই দৃশ্য দেখে ওই যে সাথে থাকা আরেকটা ছেলে, ও কি করে, ওই পুকুরের মধ্যে লাফ দিয়ে নেমে পড়ে সাঁতরে গিয়ে ওই ওনাকে তুলে আনা হয়। মূলত উনি ওনার বুক ফুটিয়ে পানির কাছাকাছি চলে গিয়েছিলেন। এরকম একটা দূরত্বে উনি সাঁতরে গিয়ে ওনাকে টেনে তুলে আনার পর যখনই উনি ওনাকে স্পর্শ করেন, তখনই নাকি ওনার আর কোনো স্মৃতিশক্তি নাই, মানে উনি হয়তো তখনই বেহুশ হয়ে গেছেন। যাই হোক, অনেক কষ্টে ওনাকে পাড়ে তুলে নিয়ে আসলেন। পাড়ে নিয়ে আসার পর ওই রাতে ওনাকে সেবা সুস্থ করে বিশ্রাম নেওয়ার জন্য শুয়ে রাখা হয়। ওইখানে 2টা ঘর ছিল, আর একটা ঘরে জেলেরা থাকতো, আর একটা ঘরে ওই নানা নাতি থাকতো আর কি। তো নানা নাতি ওই ঘরে গিয়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পরে হঠাৎ চিল্লাচিল্লির শব্দ পেয়ে নানা নাতি ওই ঘরে গিয়ে দেখেন যে জেলেটা পানিতে চুবানি খাচ্ছিল, ওই জেলেটাকে আরেকটা জেলে টেনে ধরে রাখার চেষ্টা করছেন। আর ওই জেলেটা কিছুতেই ওইখানে থাকতে চাচ্ছেন না। উনি তো অকথ্য ভাষায় ওনাকে গালাগালি করছে, আর ওনাকে ঝাপটি করছে ছুটে যাওয়ার জন্য। তখন গিয়ে ওই নানা নাতি ওনাকে শক্ত করে ধরে, খুব কষ্টে ওনাকে শান্ত করানো হয়। শান্ত হয় না, মূলত উনি উল্টাপাল্টা গালিগালাজ করতে থাকেন, উল্টাপাল্টা কথা বলতে থাকেন, যে বলে, ছাড় আমাদের ছাড়, পরে আজকে মাইরা ফেলাম, কত বড় সাহস, তুই আমার শরীরে পেশাব করে, পরে আজকে আমি শেষ করে দেব। এই কথা বলতে থাকে ওই জেলেটা। একটা পর্যায়ে এরকম করতে করতে কি হয়, এরকম তার কতক্ষণ সহ্য করা যায়। পাশেই ওই জেলেদের ওইখানে যে সড়কটা, এই সড়কের পাশেই একটা বাজার ছিল, ছোট্টখাটো চায়ের দোকান, আবার ওইখানে একটা মসজিদও ছিল। তো ওই মসজিদের ইমাম সাহেবের কাছে ওনাকে নিয়ে যাওয়া হয় ওই রাতে। মসজিদের ইমাম সাহেব ওনাকে দেখেই বুঝে ফেলে যে এটা কোনো স্বাভাবিক বিষয় না। তো ইমাম সাহেব মূলত ওনার জানা কিছু দোয়া দুরূদ হয়তো পাঠ করছিলেন। দোয়া দুরূদ পাঠ করে ওনাকে ঝাড়ফুঁক করলেন এবং কিছু পানি পড়া দিলেন। এরপরে গিয়ে ওনার অবস্থা স্বাভাবিক হয়। যখন স্বাভাবিক হয়, তখন আর ওই রাতে ওনাকে কোনো কিছু জিজ্ঞেস করা হয় নাই। ওই রাতে গিয়ে সবাই ঘুমায় পড়েন। পরের দিন সকালবেলা যখন ওনার ঘুম ভাঙে, সবাই জিজ্ঞেস করে যে কি হয়েছিল, তোর এই অবস্থা হইলো কেন রাতে? ওই লোকটা তখন বলে যে, আরে দাদা, আমি ওইখানে ওই যে ঝোপঝাড় থাকে ব্রিজের গোড়ায়, ওই জায়গায় উনি গেছিলেন প্রকৃতির তাকে হালকা হতে। আর তখনই যখন উনি হালকা হওয়ার জন্য বসছেন, তখনই ওনার আর কোনো কিছু খেয়াল নেই। আল্লাহর কি রহম, ওই সময় আবার মানে ওই জিনটা যেটা ওনাকে নিয়ে পানিতে চুবানি দিচ্ছিলেন, তখনই এই শুভ ভাই আর ওনার নানা বাড়ি থেকে খাওয়া দাওয়া শেষ করে ওইখানে আসছিলেন। আর এসেই দেখতে পান ওনাকে পানিতে চুবানো হচ্ছে। আর এর পরের ঘটনা, এই সমস্ত বিস্তারিত ওনার মুখ থেকে শুনলেন। তো এটাই ছিল মূলত ঘটনা। এই শুভ ভাই বলছেন যে এরপরে আর ওই জেলেটার সাথে কিছু ঘটছে নাকি এটা জানে নাই, কারণ
ওইখানে মাছ ধরা হয়ে গেছিল 3 দিনের মধ্যে। যেহেতু ওই পুকুরটা অনেক বড়, কিন্তু ওই পুকুরটার ভাগ ছিল 3 ভাগ, এগুলো আলাদা আলাদা ভাবে ধরা হতো, তো এই কারণে তাড়াতাড়ি মাছ ধরাটা শেষ হয়ে যায় গেছে। মূলত 1 সপ্তাহের মতো লাগে, কিন্তু ওই পুকুরটা একটু ছোট হওয়ার কারণে 3 দিনের মধ্যেই শেষ হয়ে যায়। এরপরে উনি আর জেলের কাছ থেকে এই সমস্যার কথা আর শুনতে পারেন নাই, কারণ ওই জেলের সাথে আর ওনার দেখাও হয় নাই, আর এই বিষয়ে জানতেও পারেন নাই। যাই হোক, উনি যতটুকু দেখেছেন অতটুকুই আমাদের কাছে শেয়ার করেছেন, এবং এই ঘটনাটা একটা সত্য বাস্তব ঘটনা, ওনার নিজের চোখে দেখা ঘটনা আমাদেরকে জানিয়েছেন। তো আশা করছি এই ঘটনাটি আপনাদের সকলের কাছে ভালো লাগছে, এবং ভালো যদি লেগে থাকে তাহলে ঘটনাটিতে লাইক করে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই ঘটনাটি। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ঘটনা এই পর্যন্তই ছিল। আবারও হাজির হচ্ছে আপনাদের মাঝে নতুন আরো একটি ভয়ের ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর আল্লাহর হেফাজতে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকের ঘটনাটি আমাদের এক দর্শক বন্ধু পাঠিয়েছেন তার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে। আমরা অনেকেই মনে করি কবরের জগৎ আর আমাদের জগতের মাঝে এক বিশাল দেয়াল আছে, কিন্তু কিছু ভুল কাজ সেই দেয়াল ভেঙে দিতে পারে। চলুন শোনা যাক সেই ভয়ঙ্কর ঘটনাটি। ঘটনাটি কুমিল্লার এক সীমান্তবর্তী গ্রামের। আমাদের এই ভাইটির নাম সুমন, ছদ্মনাম। সুমন তখন কলেজের ছাত্র। এক রাতে পাশের গ্রাম থেকে দাওয়াত খেয়ে ফিরতে তার অনেক দেরি হয়ে যায়। ফেরার পথ ছিল একটাই, গ্রামের পুরনো বড় কবরস্থানের পাশ দিয়ে। গ্রামের মুরব্বীরা বলতেন রাত 12টার পর ওই পথে একা কেউ গেলে সে আর সুস্থভাবে ফিরে আসে না, কিন্তু সুমন এসব বিশ্বাস করত না। রাত তখন প্রায় 2টো, কুয়াশাচ্ছন্ন নির্জন পথ। সুমন যখন কবরস্থানের ঠিক মাঝ বরাবর পৌঁছালো, হঠাৎ দেখল রাস্তার পাশে একটা বুড়ো মানুষ বসে আছে। লোকটার সামনে একটা ছোট মাটির প্রদীপ জ্বলছে। সুমন ভাবল হয়তো কোনো পথচারী বিশ্রাম নিচ্ছে। সে পাশ দিয়ে যাওয়ার সময় লোকটা ধরা গলায় ডাক দিল, বাবা, একটু আগুন দিতে পারো? আমার প্রদীপটা নিভে যাচ্ছে। সুমন পকেট থেকে ম্যাচ বের করে লোকটার দিকে এগিয়ে দিল। প্রদীপটা জ্বালানোর সময় আগুনের আলোতে সে লোকটার মুখ দেখল। লোকটার চোখের জায়গায় কোনো মণি নেই, শুধু সাদা মাংসপিণ্ড। ভয়ে সুমনের হাত কাঁপতে শুরু করল। সুমন তাড়াতাড়ি পা চালিয়ে সামনে এগোতে চাইল, কিন্তু অদ্ভুত ব্যাপার, সে যত দ্রুত হাঁটছে মনে হচ্ছে সে একই জায়গায় দাঁড়িয়ে আছে। হঠাৎ সে খেয়াল করল চারপাশের পরিবেশ বদলে গেছে। সে আর পাকা রাস্তায় নেই, সে দাঁড়িয়ে আছে কবরস্থানের ঠিক মাঝখানে একটা নতুন খোঁড়া কবরের পাশে। সেই বুড়ো লোকটা এখন তার ঠিক পেছনে দাঁড়িয়ে অমানুষিক গলায় হাসছে আর বলছে, আজকের রাতটা তোমার জন্য তৈরি করা হয়েছে বাবা, ভেতরে এসে দেখো তোমার বিছানা রেডি। সুমন দেখল কবরের ভেতর থেকে পচা মাটির মতো কালো কয়েকটা হাত বেরিয়ে এসে তার পা টেনে ধরছে। সে চিৎকার করতে চাইল, কিন্তু তার মুখ যেন কেউ আঠা দিয়ে আটকে দিয়েছে। ঠিক সেই মুহূর্তে দূর থেকে ফজরের আজানের শব্দ ভেসে এলো। আজানের শব্দ কানে আসতেই সেই বুড়ো লোকটা আর কালো হাতগুলো ধোঁয়ার মতো মিলিয়ে গেল। সুমন অজ্ঞান হয়ে সেখানেই পড়েছিল। পরদিন সকালে গ্রামবাসীরা তাকে কবরস্থানের ভেতর থেকে উদ্ধার করে। সুমন 3 মাস যন্ত্রণায় ভুগেছিল, এবং তার পায়ের ওপর সেই কালো হাতের ছাপগুলো দগদগে ক্ষতের মতো রয়ে গিয়েছিল। ডাক্তাররা এর কোনো ব্যাখ্যা দিতে পারেনি। সুমনের সাথে যা ঘটেছিল তা হয়তো আপনার সাথেও ঘটতে পারত। আপনি কি মনে করেন, ওই বুড়ো লোকটা কি কোনো তান্ত্রিকের পাঠানো জিন ছিল? কমেন্ট করে আপনার মতামত জানান। আপনার কাছেও যদি এমন কোনো বড় বা ছোট ভয়ঙ্কর ঘটনা থাকে, তবে দেরি না করে আমাদের ইমেইলে পাঠিয়ে দিন। আমরা শোনাব আপনার সেই গল্প। প্রতিদিন রাত 9টা 15 এরকম হাড়হিম করা কাহিনীর আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।